দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধের প্রভাবে 3 দিনে ঢাকা থেকে বাতিল হয়েছে অন্তত 102টি ফ্লাইট। ভোগান্তিতে বিদেশগামী কর্মীরা। টানা 3 মাস ধরে দেশের রেমিটেন্স আসছে গড়ে $3 বিলিয়ন বেশি। ইরান যুদ্ধের প্রভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা। কৃষি ও প্রাণী সম্পদের সঠিক পরিসংখ্যান না থাকায় বেগ পেতে হয় পরিকল্পনা প্রণয়নে। প্রকৃত তথ্য তুলে ধরতে কৃষি কার্ড চালুর উদ্যোগ, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধের কারণে 3 দিনে ঢাকা থেকে অন্তত 102টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের সহায়তা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী। এরই মধ্যে মধ্যপ্রাচ্য হামলায় নিহত হয়েছে 2 বাংলাদেশি, আহত হয়েছেন 7 জন। ঝিনাইদহের আমির হামজা 5 লাখ টাকা খরচ করে কাতারে যেতে 3 দিন ধরে অপেক্ষা করছেন বিমানবন্দরে। ভিসার মেয়াদ আছে আর 13 দিন। ফ্লাইট বন্ধ থাকায় দিন কাটছে তার চরম অনিশ্চয়তায়। আমার জায়গা জমি বিক্রি করে আমি 5 লাখ টাকা জোগাড় করে কাতার যাচ্ছিলাম। তো এখন আমার ভিসার মেয়াদ আছে 15 দিন। তো এখন আমি কি করব? আমার তো উপায় নেই কিছু। কালকে থেকেই এখানে ঘোরাফেরা করতেছি, কোনো লাভ হচ্ছে না। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা পুরোপুরি ও আংশিক বন্ধ থাকায় এমন ভোগান্তিতে পড়েছেন অনেক বাংলাদেশি। সুনামগঞ্জ থেকে 8-10 হাজার টাকা খরচ করার পরে এখন বলতেছে ফ্লাইট হবে না। সৌদি আমি তো দুবাই হয়ে যাবো, তো দুবাই তো ভাই মনে হয় সম্ভবত বন্ধ ফ্লাইট। আজ আরো 39টি সহ 3 দিনে বাতিল হয়েছে 102টির মতো ফ্লাইট। আটকা পড়েছেন অন্তত 20,000 যাত্রী। ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি আগে না জানায় আজও বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়েন অনেকে। আমি সব প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে আসছি, আসার পর জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ছুটিতে আসছিলাম বাসায়, এখন ফ্লাইট বন্ধ। এটা আগে থেকে কারো জানানো হয় নাই, কিছু হয় নাই। এখন আসার পরে মাত্র জানলাম, তারপরেও জানানো হয় নাই, কমপ্লেন করা হয়েছে। কর্তৃপক্ষ যদি আমাদেরকে জানাই দিত অগ্রিম, তাহলে আমরা হয়তো এই ভোগান্তি থেকে মুক্তি পাইতাম। সময় যদি চাকরিতে আমি যেতে না পারি তাহলে তো আমার চাকরিই থাকবে না। গতকাল থেকে চালু হয়েছে ঢাকা থেকে জেদ্দা, মদিনা ও ওমান সরাসরি ফ্লাইট। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, ফ্লাইট বন্ধ থাকায় ভিসা জটিলতায় যারা নির্দিষ্ট সময় যেতে পারবেন না তাদের সহায়তা করা হবে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এদিকে হামলায় আরব আমিরাত ও কুয়েতে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার কারণে আরও 5টি ফ্লাইট বাতিল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। বন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, দুবাই, আবুধাবি ও শারজার আকাশপথ বন্ধ থাকায় বাংলাদেশ বিমানের 2টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার ও 1টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বন্দর থেকে 25টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। দেশের রেকর্ড হয়েছে রেমিটেন্সের ধারাবাহিক প্রবাহে। টানা 3 মাস ধরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3 বিলিয়ন বেশি রেমিটেন্স। সবশেষ ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন $302 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। সেই সাথে থাকতে পারে নির্বাচনের প্রভাবও। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সামনের দিনে প্রভাব পড়তে পারে রেমিটেন্সের প্রবাহে। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত 35 থেকে 40% আসে এক প্রবাসী আয় বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন $302 কোটি, যা তার আগের বছর একই সময়ের তুলনায় $50 কোটি বা 19.5% বেশি। নির্বাচন এটা একটা কারণ, এবং নির্বাচনের কারণে কিন্তু অনেকেই তাদের যাদের আত্মীয় স্বজন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন
তাদের জন্য অতিরিক্ত টাকা পাঠিয়েছেন, রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। যারা কাজ করে দেশে টাকা পাঠায় তাদের এই রমজানকে কেন্দ্র করে কিন্তু তারা একটা বেশি পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে থাকে, যে কারণে রেমিটেন্সের প্রবাহ একটু বেশি। শুধু জানুয়ারিতে নয়, বরং গত বছরের ডিসেম্বর থেকে টানা 3 মাস ধরে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তথ্য বলছে গেল বছরের ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছিল $322 কোটি। চলতি বছরের জানুয়ারিতে এসেছে 317 কোটি, আর সবশেষ ফেব্রুয়ারিতে 302 কোটি। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের ট্রানজেকশনের ক্ষেত্রে যতটুক পরিমাণ স্থিতিশীল রয়েছে তার পিছনে বাংলাদেশের আমি বলবো মুখ্য ভূমিকা পালন করছে হচ্ছে এই রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে রেমিটেন্স এসেছে $2245 কোটি। আগের অর্থ বছর একই সময় যা ছিল $1849 কোটি। সে হিসেবে আয় বেড়েছে প্রায় $400 কোটি বা 21.4%। তবে দেশের রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। এরই মধ্যে দেশে এসে আটকা পড়েছেন অনেক প্রবাসী। যথাসময়ে কাজে যোগ দিতে না পারলে শঙ্কা রয়েছে চাকরি হারানোর। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশেই কাজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অনেক প্রবাসী। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ধাক্কা আসতে পারে দেশের রেমিটেন্সের প্রবাহে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যকে কিন্তু এখন উত্তেজনাকর এবং অস্থিতিশীল অবস্থায় ফেলেছে, এবং এটা মনে রাখা প্রয়োজন যে আমাদের রেমিটেন্সের একটা বৃহৎ অংশ কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই আসে। কিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুততার সঙ্গে যদি এর একটা সমাধান না ঘটে তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহে একটা তার বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। এর আগেও গেল বছর ইরান ইসরায়েল সংঘাতের কারণে রেমিটেন্সের নেতিবাচক প্রভাবের শঙ্কা তৈরি হয়েছিল। তবে সে সময় সংঘাত দীর্ঘমেয়াদী না হয় খুব একটা কমেনি প্রবাসী আয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বেড়েই চলেছে দেশের বিভিন্ন বাজারে সবজির দাম। নোয়াখালীর বিভিন্ন বাজারে কেজিতে 20 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা দরে। টমেটো, গাজর ও বেগুন সহ বিভিন্ন সবজির দর কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। একই চিত্র রাজবাড়ীতেও। এখানকার বাজারে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 60 টাকা পর্যন্ত। তবে যশোরের ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বিক্রি হচ্ছে মুরগি ভেদে 180 থেকে 350 টাকা কেজিতে। দিনাজপুরের হিলিতয়ে ছোলার দাম কিছুটা কমেছে। কৃষির সঠিক পরিসংখ্যান নেই দেশে, ফলে জানা যায় না কি পরিমাণ প্রাণী সম্পদ রয়েছে। এমন অবস্থায় কৃষিখাতের প্রকৃত তথ্য তুলে ধরতে কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা জানান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমি আশা করি আমার মতো এরকম অনেক নারীর ভাগ্য পরিবর্তন হবে। কারো ছিল না গরু ছাগল, কারো ছিল না জায়গা জমি, তারপরেও হয়েছেন উদ্যোক্তা। কেউ করেছেন দুধের খামার, কেউ করেছেন মাংসের, অনেকে করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গত 6 বছরে এমন 4000-এর বেশি উদ্যোক্তা তৈরি করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজধানীতে আয়োজিত এই কর্মশালায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। দই, বুরহানি, লাসি, মাঠা, তারপর আপনার মজারেলা চিজ, এগুলি নিয়ে কাজ করতেছি। আমি 60টি পরিবারে বায়োগ্যাস প্ল্যান্টে জ্বালানি হিসেবে মানুষের দ্বারে পৌঁছে দিয়েছি। আমার এখানে 18 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমার ফার্মে প্রতিদিন 1 মেট্রিক টন আমার ভার্মিকম্পোস্ট সার প্রোডাকশন করা সম্ভব হচ্ছে, এবং মাসে আমি 30 মেট্রিক টন ভার্মিকম্পোস্ট সার প্রোডাকশন করি। বিশ্বব্যাংক সরকারের অর্থায়নে 2019 সালে শুরু হয় এই প্রকল্প, যা বাস্তবায়ন করা হয় 61 জেলার 466 উপজেলায়, যেখানে 6500 ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয় 2,42,583 জন খামারিকে, যাদের 57% নারী। পশু পাখির উৎপাদন বৃদ্ধি করা, তাদের উৎপাদিত পণ্যের মার্কেট লিঙ্কেজ স্থাপন করা এবং তারা যেন ন্যায্য মূল্য পায় এজন্য ভ্যালু চেইন সৃষ্টি করা, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা করা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের কৃষির সঠিক পরিসংখ্যান না থাকায় প্রাণিজ সম্পদের সঠিক তথ্য জানা যায় না। এ কারণে জানা যায় না দেশে কি পরিমাণ কৃষি সম্পদ রয়েছে, যা নিশ্চিত করতে কৃষিকার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান মন্ত্রী। কৃষি কার্ড বা কৃষকের কার্ড আমরা চালু করতে যাচ্ছি খুব কম সময়ের মধ্যে। এটা করার প্রধান কারণ আমাদের কাছে অনেক ডাটা নেই। আমরা সবাই বলি যে
এদেশে প্রায় এত কোটি গরু আছে, এত কোটি মহিষ আছে, সত্যিকার অর্থে আমাদের কাছে কিন্তু কাউন্টারটা নাই। কিন্তু আমাদের যদি ফার্মার্স কার্ডটা যদি আমাদের হয়ে যায়, তখন আমার ওই ফার্মার্স কার্ডে লেখা থাকবে যে সে সুপারি ফার্মার, সে নারিকেল ফার্মার। এই ডাটাগুলি আমাদের প্রয়োজন। সরকার কৃষিভিত্তিক অর্থনীতি এগিয়ে নিতে চায় বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় সে লক্ষ্যে এরই মধ্যে 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মৌকুফ করেছে সরকার। কৃষিভিত্তিক অর্থনীতি যদি আমরা মজবুত করতে পারি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অকেজো বগিগুলো মেরামত করছেন নীলফামারীর রেলওয়ে কারখানার কারিগররা। নির্ধারিত সময়ে এসব বগি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য রাত দিন কাজ করছেন তারা। নীলফামারী জেলা রিপোর্টার মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। কেউ ব্যস্ত ট্রেনের চাকা বা বগি মেরামতে, কেউ বা ব্যস্ত রং আর বার্নিশের কাজে। ভাঙাচোরা বগিগুলো ঝকঝকে নতুন করে তুলছেন। সৈয়দপুর রেলওয়ের কারখানায় দিনরাত কাজ করছেন কয়েকশো শ্রমিক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 100 বগি মেরামত করবে রেল কারখানা কর্তৃপক্ষ। এরই মধ্যে 60টি বগি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 40টি বগি দ্রুত হস্তান্তরের জন্য রাত দিন এমনকি ছুটির দিনেও কাজ করছেন শ্রমিকরা। ঈদকে সামনে রেখে গাড়ি আউটটার্ন বাড়ানোর জন্য আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। এবারে আমাদের 39 কর্মদিবসে 100টি কোচের আউটটার্নের লক্ষ্যমাত্রা। এটি ব্যাপক একটি চাপ আমাদের জন্য। আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক সংখ্যা অত্যন্ত কম, মাত্র 23% জনবল নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের শ্রমিকরা অত্যন্ত তারা ডেডিকেটেড, তারা দিনরাত পরিশ্রম করে এই লক্ষ্যমাত্রাকে অর্জন করতে চেষ্টা করছে। ঈদের একটা যাত্রীর সাধারণের চাহিদা থাকে বা চাপ থাকে, সেটিকে লক্ষ্য রেখে এটি সাধারণত ঢাকা বাউল ট্রেনগুলোতে অধিক হারে সংযুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও আন্তঃবিভাগীয় যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে খুলনার সাথে রাজশাহীর সাথে আন্তঃ ডিভিশন যে ট্রেনগুলো রয়েছে, সেগুলোতে এগুলো পর্যায়ক্রমে ডিভিশনের চাহিদা মোতাবেক সেগুলো সংযুক্ত করা হবে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চালু হবে বিশেষ ট্রেন। সেসব ট্রেনে মেরামত করা এসব বগি সংযুক্ত করা হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 72 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5534-এ। হাতবদল হয়েছে 779 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 340টির, কমেছে 42টির, আর অপরিবর্তিত আছে 12টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত কার্যদিবসের প্রায় 2.5% কালেকশনের পর বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 1.3%। দিনের শুরু থেকে প্রায় পুরোটা সময় জুড়েই বাজার আজ ইতিবাচক ধারায় ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা 8 গুণেরও বেশি ছিল। আজ প্রায় সব সেক্টরের শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 0.6% বৃদ্ধি পেয়েছে। ইন্ডেক্স কন্ট্রিবিউশনে আজ ব্যাংকিং সেক্টরের আধিপত্য লক্ষ্য করা গেছে। টার্নওভারের দিক থেকে আজ ব্যাংকিং সেক্টর লিডিং পজিশনে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। সিটি ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে লঙ্কা বাংলা ফিল্ম, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে রহিমা ফুড। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বড় দরপতনে পড়েছে বিশ্বের প্রধান সব পুঁজিবাজার। ইউএসের S&P 500, ডাও জোন্স ও নাসডাকের পতন হয়েছে প্রায় 1%, আর এশিয়ার শেয়ার বাজারের পতন ঠেকেছে 2%। সবচেয়ে বেশি পতন হয়েছে এয়ারলাইন্সের শেয়ারের 10% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রির হিড়িক দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ সংঘাত মানেই অর্থনীতিতে কালো মেঘ। যা ফের দেখা গেল ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বর্বর হামলায়। এই সংঘাতের জেরে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে। সূচকের পতন হয়েছে 1 থেকে 5% পর্যন্ত। সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান সূচকগুলোর লেনদেন ছিল নিম্নমুখী প্রবণতায়। তথ্য বলছে এদিন S&P 500 কমেছে 0.43%, আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচকের পতন হয়েছে 1%-এর বেশি।
নাসদাক সূচক কমেছে 0.92%। যুদ্ধের কারণে এশিয়ার বাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। বিশেষ করে বিনিয়োগকারীরা প্যানিক সেলে ঝুঁকছেন বেশি। সবচেয়ে বেশি পতন হয়েছে হংকংয়ের হ্যাংসেং সূচকের। সূচক কমেছে প্রায় 2.5%। জাপানের নিক্কেই 225 কমেছে 1.35%। আর ভারতের সূচকগুলোতেও দেখা দিয়েছে বড় পতন। তথ্য বলছে যুদ্ধের প্রভাবে বিমান ও এভিয়েশন খাতের শেয়ারে সবচেয়ে বেশি পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের জরুরি বিমানবন্দর সমূহ দুবাই, দোহা, কুয়েত, বাহরাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী ফ্লাইট বাতিল হয়, যা বিমান সংস্থাগুলোর শেয়ার দর তলানিতে নামিয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজের শেয়ারের পতন হয়েছে 10%। সিঙ্গাপুর জাপান এয়ারলাইন্সের শেয়ার দর কমেছে 5%। এয়ার চায়না ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের দর পতন হয়েছে 4%। যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ, স্বর্ণ, ডলার, সরকারি বন্ড ইত্যাদিতে ঝুঁকছেন আর বিক্রি করছেন ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো। এমন প্রবণতা বিশ্বের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা আরও গভীর করবে মত বিশেষজ্ঞদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।